গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আনিসুল হকের উপন্যাস মা। পড়ছি এর নবম পর্ব। হ্যারিস গাড়ি থামায় শাহজাহানপুরে। মুক্তারের দেখিয়ে দেওয়া পানের দোকানের সামনে স্ট্যান্ড হাতে সবাই নামে। এলাকায় চাঞ্চল্য দেখা যায়। আজাদ একটা পান কেনে। দোকানদার কিছুতেই দাম নেবে না, বলে, স্যার, মুক্তিগো কাছ থেকে দাম লই না। ইঞ্জিনে পানি ভরে নিয়ে ওরা আবার আসে রাজারবাগ পুলিশ লাইনের গেটে। দুটো চক্কর দেয়। আরে, আলমদের কি হলো? ওরা আসে না কেন? জিয়া বলে, চলো, আমরা নিজেরাই একটা অ্যাকশন করি, দারুল কাবাবের দিকে যাই। কাকরাইলের মোড়ে আসতেই কয়েকজন বাঙালি পুলিশ বলে ওঠে, হল্ট। ওরা গাড়ি থামায়। জিয়া ঘাড় বাড়িয়ে বলে, সরেন তো, আমরা বাঙালি পুলিশ মারি না। পুলিশও উকি দিয়ে দেখে এদের হাতে যে অস্ত্র, তাতে বাড়াবাড়ি করা মানেই মৃত্যু। বলে, ওরে বাবা, মুক্তিবাহিনী। তারা সরে এসে অন্যদিকে তাকিয়ে থাকে, যেন তারা কিছুই দেখে নাই। আজাদরা ময়মনসিংহ রোডে এসে পড়ে, চলে যায় দারুল কাবাবের দিকে। দারুল কাবাবের সামনে একটা আর্মির জিপ দাঁড়ানো। এটাকে মারা যায়। আজাদের হাত স্ট্যান্ডগানে চলে যায়। জিয়া বলে, গাড়িটা ইউটার্ন করে ঘুরিয়ে আনো, তাহলে মগবাজার দিয়ে পালিয়ে যেতে সুবিধা হবে। হ্যারিস গাড়িটাকে ইউটার্ন করে ঘুরিয়ে আনে খানিকটা দূরে। ফিরে এসে দেখা যায় আর্মির জিপটা চলে গেছে। তারা সোজা চলে আসে পিজি হাসপাতালের মোড়ে। সেখান থেকে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর রোডে পড়তে যাবে। সামনে দেখা যায় একটা আর্মির জিপ। হ্যারিস বলে, লেটস অ্যাটাক দি জিপ। জিয়া বলে, দাঁড়াও, পেছনে আলো নেভানো কতগুলো আর্মির ট্রাক আছে। মিরপুর রোডেও গাড়ি দাঁড় করিয়ে চেক হচ্ছে। হ্যারিস, গাড়ি 2 নম্বর দিয়ে 7 মসজিদ রোডে নাও। আজকের অপারেশনেও কোনো গুলি করতে না পেরে আজাদ হতাশ। 28 নম্বরে তারা তাদের হাইড আউটে যায়। 28 নম্বরে পরে যখন সবাই মিলিত হয়, তখন জিয়ার আলমদেরকে বকাবকি করে তাদের সঙ্গে তারা কেন রাজারবাগে যোগ দেয় নাই। আলমরা তাদের অপারেশনের যে গল্প করে তা শুনে আজাদের রোম খাড়া হয়ে যায়। এই যে সিনেমাকেও হার মানায়। আলম বলে, আমি মাজদার ড্রাইভিং সিটে বসলাম, আমার এসএমজিটা দিলাম বদিকে। বদি আমার বাঁ পাশে ফ্রন্ট সিটে বসল। পেছনে বায়ে কাজী, মধ্যখানে রুমি আর ডান দিকে স্বপন। 28 নম্বর থেকে বেরিয়ে মাঠের কাছে চাইনিজ ডিপ্লোমেটের বাসার সামনে গেলাম। গিয়ে দেখি কোনো সেন্ট্রি নাই। ধানমন্ডি 18 নম্বর রোডে পাকিস্তানি আর্মির হোমরা চোমরার বাড়ির সামনে গিয়ে দেখি 7-8 জন সেন্ট্রি রাইফেল কাঁধে। তাদের জনাদুয়েক দাঁড়িয়ে, বাকিরা বসে, সবাই গল্পগুজব হাসি ঠাট্টায় মশগুল। আমি বললাম, ওকে ফ্রেন্ডস, জন্তুরা আমাদের হাতের নাগালে, আর ঠিক 3 মিনিট সময় আমাদের হাতে। 7 মসজিদ রোডে গিয়ে আমি গাড়ি ঘুরিয়ে নিলাম। এতে সুবিধাও হলো, আমাদের শত্রুরা আমাদের বাঁয়ে পড়ল। বৌদি আর কাজী তাদের বাঁয়ের জানলা ব্যবহার করতে পারবে। আমি স্বপন আর রুমিকে বললাম, তোমরা রাস্তা দেখো। রুমি পেছনটা, স্বপন সামনেরটা। সেন্ট্রিদের খুব কাছে চলে আসলাম। মাজদার সুবিধা হলো শব্দ করে না। গাড়ি স্লো করে বললাম, ফায়ার। বৌদি পেট বরাবর, কাজী বুক বরাবর গুলির মালা রচনা করল তাদের স্ট্যান্ডগান আর মেশিনগান দিয়ে। সৈন্যরা মুহূর্তে লুটিয়ে পড়ল মাটিতে। কোনো প্রতিরোধ করার ফুসরত পেল না। রুমি বলল, লেটস কালেক্ট দ্য ওয়েপন। আমি বললাম, মাথা খারাপ নাকি? প্রতিটা সেকেন্ড মূল্যবান। সেখান থেকে গাড়ি এক টান দিয়ে চীনা ডিপ্লোমেটের বাসভবনে আবার গিয়ে দাঁড়ালাম, কিন্তু কোনো শিকার পেলাম না। স্বপন আর রুমি বলল, এটা কি? আমাদের তো শুটিং প্র্যাকটিসই হলো না। আমি আবার মিরপুর রোডে উঠলাম, যাচ্ছি নিউ মার্কেটের দিকে। 5 নম্বরের কাছে এসে দেখি আর্মি চেকপোস্ট বসিয়েছে। 2টো ট্রাক আর একটা জিপ আমাদের দিকে মুখ করে দাঁড়ানো। রাস্তায় 2 জন সৈন্য শুয়ে পড়ে লাইট মেশিন গান নিয়ে পজিশন নিয়েছে। 4টা-5টা গাড়ি দাঁড় করিয়ে আর্মি চেক করছে। ভয়ে আমার কলজে শুকিয়ে এলো। এখন আর থামিয়ে গাড়ি ঘোরানোরও সময় নাই। একমাত্র উপায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া। আমি বললাম, বাঁচার একমাত্র উপায় হলো আমরা গাড়ি না থামিয়ে বাঁয়ে চলে যাব। স্বপন, এলএমজিমেনকে সাবার করবা। বৌদি, কাজী, রাস্তার বামে দাঁড়ানো সৈন্যদের টার্গেট করবা। আমি গাড়ি বাঁয়ে ঘোরানোর সাথে সাথে ফায়ার করবা। আমি শুধু একবারই বলবো, ফায়ার। আমি গাড়ি স্লো করে দাঁড়ানো গাড়িগুলো কাটিয়ে সামনে চলে গেলাম। 3 জন সেন্ট্রি হাত উঁচিয়ে বলল, হল্ট। আমি হেডলাইট বন্ধ করে ডান দিকে যাবার ইন্ডিকেটর জ্বালালাম। টানে ঘোরানোর একটু ভানও করলাম। সেন্ট্রি চিৎকার করে বলল, হারামজাদা, কিদার যাতা হ্যায়, রোকো। আমি অ্যাক্সিলেটরে চাপ দিয়ে গাড়ি বামে 5 নম্বরের দিকে নিতে নিতে বললাম, ফায়ার, ফায়ার। স্বপনের গুলি এলএমজি ম্যানকে শেষ করে দিল নিশ্চয়ই, নইলে কোনো পাল্টা গুলি তো হলো না। একই সঙ্গে বৌদি আর কাজীর গুলি শেষ করে দিল বাঁয়ের সৈন্যদের। আমার ঘাড়ের মধ্যে স্বপনের ছোড়া গুলির খালি কার্তুজ এসে পড়ল। গরমে ঘাড়ে ফোসকা পড়ে গেল। আমি গাড়ি নিয়ে গ্রিন রোডে পড়লাম।
ইন্ডিকেটরে বাঁ দিকে দেখিয়ে আমি গাড়ি ঘোরালাম ডান দিকে, মিরপুর রোডের দিকেই। হেডলাইট নেভানো। হঠাৎই রুমি বলল, লুক লুক, দেয়ার ইজ এ জিপ, দি বাস্টার্স আর ট্রাইং টু ফলোইং আস। রুমিকে কোনো নির্দেশ দিতে হলো না, সে নিজে স্ট্যান্ডের বাট দিয়ে গাড়ির পেছনের কাজ ভেঙে ফেলল। তারপর স্ট্যান্ড বাগিয়ে টার্গেট করলো জিপের ড্রাইভারকে। তার টার্গেট, উরে বাস! জিপটা গিয়ে একটা ল্যাম্প পোস্টের গায়ে ধাক্কা খেল। পেছনে তাকে রুমিরা দেখল আরও একটা জিপ, দুটো ট্রাক গ্রিন রোড ধরে ফার্মগেটের দিকে যাচ্ছে। আমরা মিরপুর রোড ধরে এলিফ্যান্ট রোডের দিকে চলে আসলাম। আজাদ আলমের মুখে সব শুনে তার বন্ধুদের সাফল্যে আর সাহসিকতায় মুগ্ধ। বলে, ইস, আমি যে কবে নিজ হাতে পাক আর্মি মারতে পারবো। তোরা ভাই হেভি দেখাইতেছোস। হাবিবুল আলমদের দিলুর রোডের বাসাতেই জুয়েল আহত হবার পরের কটা দিন ধরেছিল। ভালোই ছিল। হাবিব আলমের বাবা হাফিজুল আলম ইঞ্জিনিয়ার, মুক্তিযোদ্ধাদের বেশ পছন্দই করেন। তিনি নিজেও তার হেরাল্ড ট্রাম গাড়িতে করে মুক্তিযোদ্ধাদের আনা নেওয়া করেছেন। বাড়ির মেয়েরা আসমা, রেশমা, শাহনাজ এরাও এক একজন অস্ত্র এক্সপার্টে পরিণত হয়েছে। রেশমা, শাহনাজ অস্ত্রের ব্যারেল পরিষ্কার করা, ম্যাগাজিনে গুলি ভরার কাজ এমনভাবে করে যে মনে হয় এটাই তাদের প্রধান কাজ। শাহনাজ আবার শুধু ডান হাত দিয়েই অস্ত্র পরিষ্কার করার কাজটা করে। সাচো একবার তো জিজ্ঞেস করেই ফেলেন, তুমি শুধু ডান হাত লাগাচ্ছ কেন? পরে সাচো এই প্রশ্ন করার লজ্জা জুয়েলদের কাছে স্বীকার করেছিলেন। আসলে শাহনাজ যখন ছোট তখন কেমন করে যেন ওর বাঁ হাতে চোট লাগে। ডাক্তাররা ঠিকভাবে হাতটা জোড়া লাগাতে পারেন নাই বলে ওর বাঁ হাতের আঙুলগুলো কাজ করে না। জুয়েল যখন তার জখম হওয়া ডান হাত নিয়ে ওই বাসায় যায় তখন শাহনাজ বলে, জুয়েল ভাই, কি আর হবে, সবচেয়ে খারাপ হবে যদি আপনি আমার মতো এক হাতি হয়ে যান। কিন্তু আমার দিকে দেখেন, আমি তো সব কাজই ঠিকমতো করছি। তবে আসমা একথা শুনে একটু মন খারাপ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতের ফাইনাল ইয়ারের ছাত্রী আসমা। আলমের বন্ধুরা ছোট বড় সবাই তাকে ডাকে মেজোপা বলে, কারণ সে আলমের মেজোপা। সেপ্টেম্বরে যখন আসমা সীমান্ত অতিক্রম করে চলে গিয়ে সেক্টর 2 ফিল্ড হাসপাতালে যোগ দেবে, তখনও বড় ছোট সবাই সৈনিক ও যোদ্ধারা তাকে ডাকবে মেজোপা বলে। সেই জুয়েলের হাত নিয়মিত ড্রেসিং করে দেয়। জুয়েলের ভালো নাম আব্দুল হালিম চৌধুরী। তার বাবা আব্দুল ওয়াজেদ চৌধুরী অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করেন একটা বেসরকারি প্রাইভেট ফার্মে। জুয়েলরা 4 বোন আর 3 ভাই। এর মধ্যে বড় ভাই মারা গেছে ছোটবেলাতেই। জুয়েলই এখন বড়। 69 সালে সে জগন্নাথ কলেজ থেকে বিএসসি পাশ করেছে। এখন চাকরি করে সাত্তার গ্লাসওয়ার্কে অ্যানালিস্ট কেমিস্ট হিসেবে। ইচ্ছা আছে দেশ স্বাধীন হলে সেই বিষয়ে ট্রেনিং নিতে বিদেশে যাবে। তবে তার আসল পরিচয় সে ক্রিকেটার। আজাদ বয়েজে খেলেছে, মোহামেডানে খেলেছে। নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে খেলার জন্য অল পাকিস্তান দলের ক্যাম্পেও ডাক পেয়েছিল। চূড়ান্ত টিমে অবশ্য তার জায়গা হয় নাই। সে ট্রেনিং নিতে আগরতলা বর্ডার অতিক্রম করতে বাসা ছাড়ে 31 মে। বাসার কাউকে কিছু বলে যায় নাই। ফার্মগেট অপারেশনের পরে বাসার 4 বোনের জন্যে তার মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ কারণে তাদেরকে সে পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়ি বিক্রমপুরে। এখন অবশ্য সে ঝাড়া হাত পা। মাঝখানে ঝামেলা হলো নিজের ডান হাতের আঙুল জখম হওয়ায়। তার প্রধান চিন্তা, সে কি আর ক্রিকেট খেলতে পারবে? তবে মুখে সে এই কথা কাউকে বলে না। নিজেও হাসিমুখ করে থাকে, সঙ্গীদেরও হাসায়। ড্রেসিং করার সময় জুয়েল যেন ব্যথা টের না পায়, সেজন্য আসমা জুয়েলের সঙ্গে নানা গল্প করে। এর মধ্যে একটা হলো ক্রিকেট। জুয়েল ঢাকা শহরের ব্যাটিংয়ের তুফান বলে খ্যাত। সে ব্যাট করে ঝড়ের গতিতে। যতক্ষণ সে উইকেটে থাকে ততক্ষণ রানের চাকা ঘোরে। শুধু ঘোরে না, বনবন করে ঘোরে। আসমা জিজ্ঞেস করে, জুয়েল, রকিবুল হাসান তো অল পাকিস্তান টিমে চান্স পেয়েছে, তুমি পাবে না? জুয়েল কিন্তু স্বভাবে জন্মরসিক। আরে, আবার এইবার নিউজিল্যান্ডের এগেনস্টে নিল না বলেই তো আমি অল পাকিস্তানি ভাইঙ্গা দিতেছি। দেশটা স্বাধীন হইলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম বানাবো। এইটাতে আমি ঠিকই চান্স পাবো, দেখেন মেজোপা। আসমা বলে, তা তো পাবেই, পাকিস্তান টিমেও চান্স পেতে। জুয়েল বলে, আরে আবার পাকিস্তান, পাকিস্তানকে বোল্ড করে দিতেছি, মিডল স্টেম্প আউট। উফ, ব্যথা লাগে তো। আসমা পুরনো তুলাটা সরিয়ে একটা পরিষ্কার তুলা নেয়। জুয়েলের ক্ষতস্থান মুছে দেয় টেটল ভেজা তুলা দিয়ে। জুয়েলকে বলে, তোমার বাসা না টিকাটুলিতে, বেঙ্গল স্টুডিওর পাশে? নায়িকাদের দেখো না? জুয়েল বলে, গেটের সামনে পাবলিকে ভিড় কইরা থাকে। একদিন দেখি আজিম সুজাতা ঢুকতেছে। জুয়েল আজিম সুজাতার ঢোকার দৃশ্যটা মনে করতে করতেই আসমার ব্যান্ডেজ বাঁধা শেষ হয়ে আসে। তো জুয়েল দিলু রোডে ভালোই ছিল।
কিন্তু ওখানে একা একা আটকে থাকাটা কতক্ষণ সম্ভব? একটু সিগারেট খাওয়া, একটু কার্ড খেলা, এসব করতে ইচ্ছা করে কি না? আজাদদের বাসা এদিক থেকে উত্তম। 29শে আগস্ট 1971। আজকে বিকালবেলা আজাদদের বাসায় জুয়েল, কাজী কামাল, বাকি, হ্যারিস সবাই একসাথে এসেছে। বাকি অনেকক্ষণ ছিল, রাত 8টার দিকে চলে গেছে। হ্যারিস অবশ্য চলে গেছে খানিক্ষণ পরেই। বিকালেই জায়েদ একবার ঢোকে আজাদের ঘরে। আড্ডার মধ্যে রসভঙ্গ করে বলে, দাদা, কামরুজ্জামান রে চিনো না? ওই বেটা তো আর্মির দালাল। আজকা কিন্তু খানিক আগে ওই বেটা আইসা বাসার সামনে থেকে ঘুরে গেছে। আমার কেমন সন্দেহ হয় আজকা রাইতে এই বাসায় থাকাটা নিরাপদ না। আরে রাখতো, কামরুজ্জামান রে কামান বানায় দেব। কত কামরুজ্জামান আসলো গেল, ওই এমনি ঘুরে স্কাটনের বাসায় তো কাজ করে। আজাদ পাত্তাই দেয় না জায়েদের কথায়। আরে না, ওই বেটা আর্মির ইনফরমার, সবাই জানে। জায়েদ ঘাড় গোজ করে বলে, তোরে কইছে সবাই জানে, আজাইরা কথা বলিস না তো, ভাগ। আজাদ তাকে হাত নেড়ে কেটে পড়ার সংকেত দেয়। জায়েদ বেরিয়ে যায়। ওই সময় আড্ডা জমে উঠেছিল খুব। আজাদ বলে, কাজী, সাদত ভাই মেলা করে গেছে না? কাজী কামাল বলে, গেছে, আলমও সাথে গেছে। মেজর খালেদ মোশাররফ আর ক্যাপ্টেন হায়দার যখন জিজ্ঞেস করবে সিদ্দিরগঞ্জে কি করলা, কি জবাব দিবে? আজাদ ফোরন কাটে, আছে জবাব আছে। সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যাপারে একটা প্ল্যান করা হয়েছে। ওই স্টেশনের 2 কর্মচারী ইব্রাহিম আর শামসুল হককে ট্রেনিং দেওয়া হইতেছে। ট্রেনিং চলতেছে ধানমন্ডি 2 নম্বরের একটা আর্ট গ্যালারিতে। সিনস্ত বাসাটা ভাস্কর আবদুল্লাহ খালিদের। উনি একটা রুম দিছে, ট্রেনিং চলতেছে। এই ধরো টাইম পেন্সিল ব্যবহার করা, পিকে ফিট করা, এইসব। একদিকে খালিদ মূর্তি বানায়, খটখট আওয়াজ হয়, আর একদিকে ট্রেনিং চলে, কেউ বুঝবো না। কাজী কামাল জবাব দেয়। জুয়েল বলে, ওই দুজনকে তো তোরা খরচের খাতায় ধরে রাখছস। যদি পাওয়ার স্টেশন উড়ে তাহলে ওগো পাকিস্তানি আর্মি ছাড়ব না। কাজী কামাল বলে, ওরাও যাই না শুনেই আইছে, সাহস আছে। তবে ওগো ঢাকার কোনো হাইড আউটে কোনো গেরিলার নাম ঠিকানা জানানো হয় নাই, কওয়া যায় না, সাবধানের মাইন নাই। আজাদ বলে, তাহলে তো তোর মুখ রক্ষা। কাজী কামাল বলে, কেন? ঢাকা শহরটা যে কাঁপাই দিলাম, মারাগুলানের যে হাঁটু কাঁপা রোগ শুরু হয়েছে, তার কি হইব? এইটার একটা অ্যাপ্রিসিয়েশন দিবে না? তা অবশ্য দেওয়াই উচিত। ঢাকার 4টা পাওয়ার স্টেশনের 2টো উড়ে গেছে। আলমের দল পিজির পাশে এলিফ্যান্ট রোডের স্টেশন ওড়াতে গিয়ে কাউন্টার অ্যাটাকে পড়ে গিয়ে লড়াই করে বেরিয়ে আসে। পাওয়ার স্টেশন ওড়ানোর পরিকল্পনা ব্যর্থ হলেও খালেদ মোশাররফ সবচেয়ে খুশি হন এটার জন্যেই। কারণ পৃথিবীর বহু কাগজে বাংলাদেশ খবর হয়ে আসে ঢাকার গেরিলারা স্ট্রিট ফাইটে নেমে পড়েছে। এছাড়া স্ট্রিট ফাইট হয়েছে গ্রিন রোডে, উড়ে গেছে ফার্মগেটের আর্মি ক্যাম্প। আজিজের দল গ্রিন রোডে উড়িয়ে দিয়েছে আর্মি বহর। ঢাকার ছেলেরা এখন তুচ্ছ মনে করছে সবকিছুকে। ঢাকাবাসীর মনোবল ফিরে এসেছে, ভয়টা এখন পাকিস্তানি আর্মির। এসব খবর তো খালেদ মোশাররফের অজানা নয়। এখন রাত 8টার পরে জমে উঠেছে তাস খেলা। আজাদ, জুয়েল, কাজী কামাল আর সেকেন্দার। জয়েন্ট সেক্রেটারির ছেলে সেকেন্দার এসেছিল টিভি দেখতে। তাসের টানে সে বসে পড়েছে। মর্নিং নিউজের রিপোর্টার বাসার আসে রাত 9টার পরে। এসেই এই ঘরে উকি দেয়, কি ভাই, কেমন চলছে? জুয়েল বলে, বাসার, তোমাদের মর্নিং নিউজ ফিউজ হয়ে গেছে, বাল্বটা বদলাও। বাসার শার্ট খুলতে খুলতে বলে, বুঝলাম না। জুয়েল বলে, তোমরা তো রাজাকারেরও অধম হয়ে গেছো, এত মিথ্যা কথা লেখো কেমনে? বাসার বলে, পিছন দিয়া বন্দুকের নলা ঢুকায় দিলে মুখ দিয়ে আপনি যা চাইবেন তাই বাইর করতে পারবেন। জুয়েল বলে, মর্নিং নিউজে একটু নাইট নিউজ বানাই দিতে হইব। 2টা পাইনঅ্যাপেল গড়াই দিলে তো বোঝা যাইব পেন ইজ মাইটার দেন সোর্ড, উইকার দেন গান। পাইনঅ্যাপেল মানে কি বাসার কত? আজাদ বলে, আনারস যে না এটা বুঝি, বাসার উত্তর দেয়। কাজী কামাল কোনো কথা বলছে না। সে এক মনে তার হাতে পাওয়া তাসগুলো পর্যবেক্ষণ করে ক্রমানুসারে সাজিয়ে নিচ্ছে। জুয়েলের ডান হাতে ব্যান্ডেজ, অন্য হাত দিয়ে সে চমৎকার তাস বাড়তে পারে, ধরতে পারে। আজাদ বলে, তুই তো জুয়েল একটা জিনিয়াস, ওয়ান্ডারফুল বয়, এক হাতে কেমনে সাফল করতেছস? জুয়েল বলে, আরে আমি তো ভাবতেছি এক হাতে ব্যাট চালাবো। তখন ঘরে নীরবতা নেমে আসে। এত ভালো একটা ক্রিকেটারের 3টা আঙুল মোটামুটি থেতলে গেছে, সে কি আর জীবনে ক্রিকেট খেলতে পারবে? জায়েদ আসে ঘরে, সিগারেটের ধোঁয়ায় ঘরে ঢোকা মুশকিল। বলে, দাদা ওঠেন, খেলায় বিরতি দেন, আম্মা ভাত নিয়ে বসে আছে। আজাদ বলে, আরেক দান। এই তোরা খেয়েছিস? জায়েদ বলে, খাইছি।
আজাদ বলে, টগর, চঞ্চল, কুচি, মহুয়া, টিস্যু সবাই খেয়েছে? হ। তোর দুলাভাই খেয়েছে? জি, খাইছে। তারা আরেক দানের নাম করে 3 দান খেলে ফেলে। তখনও ঘর থেকে মার গলা ভেসে আসে, আজাদ, খাবে না তোমরা? আজাদ বলে, মা ডাকতেছে, এবার উঠতেই হয়। এই ওঠো। খাবার টেবিলটা ছোট, একসঙ্গে 6 জনের বেশি বসা যায় না। বড় টেবিল যে ফেলা হবে তার জায়গাই বা কোথায়? বাসাটাই তো ছোট। আগে স্কাটনের বাসায় তাদের ডাইনিং টেবিলে একসঙ্গে 10 জন বসতে পারত। সেসব দিনের জন্যে সাফিয়ার পনে কি একটা ছোট্ট গোপন আফসোস রয়ে গেছে? সাফিয়া তা স্বীকার করবেন না। যুদ্ধ বেঁধে যাবার পরে আজাদও আর টাকা পয়সা দিতে পারছে না, গয়না বিক্রি করতে হচ্ছে। এখন ঘরের আত্মীয় স্বজন বাদ দিয়েও বাসায় রোজই আজাদের বন্ধুবান্ধব ভিড় করে থাকে। তারা খায় দায়, গাদাগাদি করে এখানেই শোয়। আজাদের মার এটাই ভালো লাগে। লোকজন খাওয়ানোটা তার প্রিয় একটা শখ। আর নিজের ছেলের বন্ধুবান্ধবদের তদারকি করতে পারা, আদর যত্ন করতে পারাটায় এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। কলজের মধ্যে এক ধরনের আরাম লাগে। টেবিলে প্লেট বিছিয়ে ভাত তরকারি বেড়ে তিনি অপেক্ষা করছেন। জুয়েল, আজাদ, কাজী কামাল, সেকেন্দার আসে। বেসিনের কলটা নষ্ট। তিনি একটা গামলা দিয়েছেন টেবিলে, বলেন, সবাই গামলায় হাত ধুয়ে নাও। তিনি পানি এগিয়ে দেন। গামলাটা একজনের সামনে থেকে নিয়ে ধরেন আরেকজনের সামনে। শুধু জুয়েলের হাত ধোয়ার দরকার পড়ে না। তার ডান হাতের 3 আঙুলে ব্যান্ডেজ, সে বাকি 2 আঙুলে চামচ দিয়ে তুলে খাবে। মা বলেন, বাসার কই? বাসার, তুমিও আসো, খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাসার আসে। কি হয়, টিভিতে শাহনাজ বেগমের গান হয় নাকি? আজাদ বাসারকে খেপানোর চেষ্টা করে। রান্না হয়েছে গরুর মাংস, আলু ভর্তা, পটল ভাজা, লাউ শাক আর ডাল। এত অল্প তরকারি দিয়ে ভাত দিতেও সাফিয়ার লজ্জা লজ্জা লাগে, কিন্তু কিছুই করার নেই। একে তো আয় বুঝে ব্যয় করতে হয়, তার উপর মাছ খাওয়া বন্ধ। দেশের সব নদীতে এখন শুধু মানুষের লাশ ভাসে। মানুষের লাশ ঠুকরে খেয়ে খেয়ে মাছগুলো হচ্ছেও বেশ নধরকান্তি। মাছ খেলে কলেরা না হয়ে যায় না, তাই মাছ খাওয়া সবাই বন্ধ করে দিয়েছে। সবাই খেতে বসেছে। জুয়েল ছেলেটা সবসময় রসিকতা করতে পছন্দ করে। সে বলে, খালাম্মা, আপনি নিজে রাঁধছেন? হ্যাঁ বাবা। আর কতদিন কষ্ট করবেন খালাম্মা? আজাদের একটা বিয়া শাদী দেন, বউয়ের হাতের সেবা যত্ন খান। দেখো, তোমরা পাত্রী দেখো, বিয়ে তো দিতেই হবে। মা যে একটা মেয়ে ঠিক করে রেখেছেন এটা আর বলেন না। তা খালাম্মা, যৌতুক হিসাবে কি নিবেন? ডিমান্ড কি? না না, ছেলে বিক্রি করতে পারবো না। না, এই যুদ্ধের বাজারে এই কথা কইবেনই না। আপনার ডিমান্ড না থাকতে পারে, আমাদের আছে। ছেলেকে একটা অন্তত এলএমজি আর 4টা ম্যাগাজিন আর 2000 রাউন্ড গুলি দিতে হইব। বাসার বলে, একেবারে ট্যাঙ্ক ডিমান্ড করো, ট্যাঙ্ক চাইলে পিস্তল পেতেও পারো। খাওয়া দাওয়া শেষ করে সবাই ওঠে। মা গামছা পর্যন্ত এগিয়ে দেন। তারা সবাই আবার আজাদের ঘরে গিয়ে ঢোকে। মা বলেন, পানের অভ্যাস থাকলে বলো, পান দিতে পারি। বাসার বলে, দেন, যার লাগে সে খাবে। তারা ডাইনিং রুম থেকে বেরিয়ে আবার আজাদের ঘরে আসে। বাসার বলে, ঘরে সিগারেট আছে? রাতে লাগবে না? আজাদ, চলো সিগারেট আনি। আজাদ বলে, জায়েদ দিয়ে আনাই। বাসার বলে, আরে চলো না, তোমার সাথে কথা আছে। আজাদ আর বাসার ঘর থেকে বের হয়। এরই মধ্যে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে পড়েছে। হওয়ারই কথা, গেরিলারা প্রায় প্রতিদিনই ঢাকার নানান জায়গায় নানা অপারেশন চালাচ্ছে। গাড়ির চাকার নিচে ছোট ছোট মাইন পুঁতে গাড়ির চাকা সশব্দে ব্লাস্ট করা থেকে শুরু করে একেবারে সুসজ্জিত আর্মি শিবিরে হামলা করা পর্যন্ত। আর মিলিটারিও হয়ে পড়েছে পাগলা কুকুরের মতো। কখন যে কাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নাই। তার ওপর কারফিউ। বাসার বলে, শোনো, মিলি নাকি দেশে ফিরেছে। মিলির কথা আজাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে, হাত পা অবশ হয়ে যায়। সে অতি কষ্টে স্বাভাবিক থাকার ভঙ্গি করে বলে, তাতে আমার কি আছে? তোমারও কিছু আছে। মিলির আসলে বিয়ে হয়নি, তোমার কাছ থেকে দূরে রাখার জন্য মিথ্যা কথা বলেছিল। বলো কি? দেশে এসেছে। বাসার একটু ভাবগম্ভীর হবার চেষ্টা করে। তুমি কেমন করে জানলা? জানলাম, খবরের কাগজে চাকরি করি, সব খবরই রাখতে হয়। তবে আরেকটা অসমর্থিত সূত্রের খবর, মিলির ডিভোর্স হয়ে গেছে। তার মানে বিয়ে হয়েছিল? হ্যাঁ, তার ইচ্ছার এগেনস্টে। তুমি এটা কি শোনাচ্ছ? আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। বাট আই জাস্ট ক্যানট বিলিভ দিস নিউজ অ্যাট অল। ওকে, ইউ ক্যান চেক ইট। পুরানা পল্টনে বাসা, চেক তো করাই যায়। তুমি যাবা?
তোমার সাথে তো আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, যাব। তুমি আমারটা খোঁজ খবর করো, আমি তোমারটা দেখতেছি। তোমাকে আর কষ্ট করে পাত্রী খুঁজতে হবে না, পাত্রী আমাদের বাসা থেকেই বের করে ফেলব। বাসার লজ্জা পায়। গলির ভেতরে একটা হোটেলের মধ্যে একটা মাত্র দোকান আছে। দোকানটা বাইরে থেকে বন্ধই থাকে, তবে টুকটুক করে টোকা দিলে একটা ছোট্ট জানলা খুলে যায়। টাকা দিলে সিগারেট বেরোয়। এখানে কেবল রাত্রিবেলা সিগারেট পাওয়া যায়। বেনসন অ্যান্ড হ্যাজেসের প্যাকেট কিনে আজাদ সিগারেট জ্বালিয়ে টানতে টানতে ফিরে আসে। রাস্তায় শুধু কুকুর। গলির মুখটা অন্ধকার। আকাশে পোয়াখানেক চাঁদও দেখা যাচ্ছে। নিজেকে কেমন তুচ্ছ সামান্য লাগে আজাদের। সে আরও জোরে সিগারেটে টান দেয়। মনে হচ্ছে সিগারেটের মুখের আগুনটুকুকে সে নিজের বুকের মধ্যে টেনে নিতে চায়। অন্ধকারে প্রতিটা টানে তার মুখে লাল আভা পড়ে। মহুয়া, কচি, টিসু, আজাদের 3 খালাতো বোন আর আজাদের মা এক ঘরে ঘুমিয়ে পড়েছিল। এর মধ্যে বালিকা কচির ঘুম ভেঙে যায় কিসের যেন শব্দে। সে দেখতে পায় ঘরে আলো, আর আলোর মধ্যে সে দেখতে পায় চোখে সুরমা, ফর্সা, যেন চাঁদের আলো দিয়ে তার দেহ গড়া, লম্বা স্বাস্থ্যবান এক যুবক, যেন রাজপুত্র, বিছানার ধারে দাঁড়িয়ে আছে। সে মহুয়াকে ধাক্কা দেয়, বলে, বুঝি দেখো কি সুন্দর। সে বুঝতে পারে না সে স্বপ্ন দেখছে নাকি এই দৃশ্য বাস্তবে ঘটছে। মহুয়ার ঘুম ভেঙে যায়। সে ঘরের মধ্যে মিলিটারি দেখে ভয়ে কুঁকড়ে যায় আর কচির মুখ চেপে ধরে। তারও আগে নিঃশব্দ আততায়ীর মতো পাকিস্তানি সৈন্য এসে ৩৯ মগবাজারের বাসাটা হাজি মনিরুদ্দিন ভিলা ঘিরে ফেলে। তারা দরজায় সজোরে ধাক্কা দিতে থাকে। তখন আজাদের ঘরে জুয়েল বিছানায় শোয়া। কাজী কামালের পিস্তলটা, যেটা মেজর নুরুল ইসলাম শিশু তাকে দিয়েছিল, জুয়েলের কাছে। এটার প্রতি তার লোভ ছিল। বিকালেই কাজী কামাল বলেছে, থাকুক, পিস্তলটা তোর কাছেই থাকুক। সেটাকে সে বিছানার উপরে রেখে শুয়েছিল। নিচে পার্টিতে বসে তাস খেলছে কাজী কামাল, আজাদ, সেকেন্দার আর বাশার। আজাদের খালাতো ভাইরা জায়েদ, চঞ্চল, কচি আর খালাতো দুলাভাই মোনার হোসেন শুয়েছে আরেক ঘরে। দরজায় আঘাতটা বেড়েই চলেছে। আজাদরা তখন হতচকিত। জায়েদের ঘুম ভেঙে যায়। সে ভাবে, শব্দ হয় কেন? মাথা তুলে ঘাড় ঘুরিয়ে দেখে দাদাদের রুমে এখনো আলো জ্বলছে। দরজায় আবারও প্রচণ্ড জোরে ধাক্কা। জায়েদ বিছানা ছাড়ে। দাদারা জেগে আছে, দরজা খোলে না কেন? উঠে জানলার পর্দাটা ফাঁক করে জায়েদ। তখন বয়স 17-র মতো। বাইরে তাকায়, দেখতে পায় সাক্ষাৎ সর্বনাশ বাইরে দাঁড়িয়ে। জায়েদ কি করবে বুঝতে পারে না। পাশের ঘরে যায়, দেখে আম্মা সবাইকে নিয়ে কই লুকাবেন, কি করবেন বুঝতে পারছেন না। আর জুয়েলের পিস্তলটা আলুর বস্তার পেছনে ফেলা হচ্ছে। জায়েদের একটা গোপন দরজা আছে, মেথরদের আসার চোরা রাস্তা। ওই রাস্তা দিয়ে সে অনেকবার অস্ত্র নিয়ে পৌঁছে দিয়েছে আলমদের দিলুরের বাড়িতে। ওই দরজা খুলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে সে পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে জমদূতের মতো খাড়া হয়ে আছে পাকিস্তানি আর্মি। হ্যান্ডস আপ! জায়েদ হাত উঁচু করে। দরজা খোলা পেয়ে জায়েদকে বন্দুকের মুখে ঠেলে ভেতরে নিয়ে আসে সৈন্যরা। এসে সামনের দরজা খুলে দেয়। একে একে ঢুকে যায় বেশ কজন। একজন কমান্ডো ধরনের, বোঝা যায় অফিসার, কিন্তু তার ব্যাজ নাই। একজনের বুকে লেখা ক্যাপ্টেন বুখারি। ক্যাপ্টেন বুখারির হাতে স্ট্যান্ডগান। এসেই বলে, আজাদ কন হ্যায়? কেউ স্বীকার করে না। আজাদকে ওরা জিজ্ঞাসা করে, তোমারা নাম কিয়া? আজাদ বলে, মগফর আহমেদ চৌধুরী হ্যায়। কমান্ডো ধরনের লোকটা বলে, তুম আজাদ হ্যায়? মে আজাদ নেহি হ্যায়। শালা মাদার চত, তুম নাম কেউ নিদানা হ্যায়। সে আজাদের ঘাড়ে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারে। ইতিমধ্যে অন্য ঘর থেকে টগর, চঞ্চল, মনোয়ারকে এনে একপাশে লাইনে দাঁড় করানো হয়েছে। মোট 7 জন বাঙালি বিভিন্ন বয়সের পুরুষ এখানে বলির পাঁঠার মতো লাইনে দাঁড়িয়ে আছে। কাজী কামাল খেয়াল করে আজাদ, জুয়েল, বাশার, সেকেন্দার, জায়েদ, টগর, চঞ্চল। তার মনে হয় তাকে লেন্সনায়ক নুরুল ইসলাম সবসময় বলেছে, স্যার 2 জন সেন্ট্রি দাঁড় করায় রাখেন, এইভাবে সেন্ট্রি ছাড়া আপনারা থাকেন, কোন দিন জানি বিপদে পড়েন। ইস, 2 জন গার্ড যদি বাইরে দাঁড় করানো থাকত, পজিশন নেওয়ার সময় পেলে ওদের গুলি করেই উড়িয়ে দেওয়া যেত। এভাবে বিনা চ্যালেঞ্জে মরতে হতো না। আর্মড কি ধারায়? বুখারীর নির্দেশ দিচ্ছেন। চিলের একটা আলমারি আছে ঘরে। আজাদের মা আঁচল থেকে চাবি খুলে দিলে একজন সৈন্য আলমারি খোলে। সবাই আগ্রহ ভরে অস্ত্র খুঁজছে। হঠাৎই ক্যাপ্টেন বুখারী লক্ষ্য করে একটা ছেলের হাতের আঙুলে ব্যান্ডেজ দেখা যায়। সে জুয়েলের জখমি জায়গাটা চেপে ধরে বলে, বাস্টার্ড, হোয়ার আর দি আর্মস? ব্যথায় জুয়েল ওমাগো বলে কোঁকিয়ে ওঠে।
কাজী কামালের মাথায় রক্ত উঠে যায়। সে নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে আয়ুরেখা বড় আর স্পষ্ট। তার মানে এখানে তার মরণ নাই। সে হঠাৎই মেজরের হাতে স্ট্যান্ড গানটার উপরে ঝাঁপিয়ে পড়ে দুহাটে স্ট্যান্ড ধরে ফেলে। মুহূর্তের মধ্যে কাণ্ড ঘটে যায়। স্ট্যান্ডের দখল কে নেবে এই নিয়ে টানাটানি হতে থাকে। ট্রিগার কাজীর হাতে, গুলি বেরোতে থাকে। কাজীর পরনে ছিল শুধু একটা লুঙ্গি। ধস্তাধস্তিতে তার লুঙ্গি খুলে যায়। ক্যাপ্টেন আর কাজী দুজনেই খাটে পড়ে গেলে খাট ভেঙে পড়ে যায় মেঝেতে। ক্যাপ্টেন আহত হয়ে মেঝেতে গড়ায়। স্টিলের আলমারির সামনের শূন্যটা গুলিবিদ্ধ হয় আর পড়ে যায়। ওপাশে ব্যাজহীন অফিসারটা ফায়ার ওপেন করলে জায়েদ আর টগর গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কাজী জানে এখানে ধরা পড়ার মানে হলো মৃত্যু। সে সোজা খোলা দরজা দিয়ে বাইরে আসে। সম্পূর্ণ উলঙ্গ কাজী গেট দিয়ে বাইরে যায়। বাইরে বাউন্ডারি দেওয়ালের কাছে দুপাশে দুজন সৈন্য দাঁড়িয়ে। চাঁদের আলোয় এক নগ্ন লম্বা ফর্সা যুবককে দেখে তারা মুহূর্তের জন্য বিভ্রান্ত হয় হয়তো, নইলে কেন তারা তাকে চার্জ করে নাই? 14 বছর পরেও কাজী সেটা অনুমান করতে পারে না। কাজী এক দৌড়ে বেরিয়ে রেললাইন ধরে সোজা দিলু রোডে চলে যায়। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। জায়েদ আর টগর বুঝি মারাই গেছে। 3 জন মিলিটারিও রক্তাক্ত। আরও মিলিটারি প্রবেশ করে ঘরে। তারা আজাদ, জুয়েল, বাশার, মনোয়ার আর চঞ্চলকে ধরে প্রচণ্ড মার দিতে দিতে নিয়ে গাড়ির দিকে চলে যায়। আজাদের মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বাশারের হাত ভেঙে যায়। জুয়েলেরও নাক মুখ দিয়ে রক্ত ঝরে। আজাদের মা দেখেন তার চোখের সামনে থেকে তার ছেলে চলে যাচ্ছে। তিনি কেঁদে ফেলেন। আর্তনাদে সুরে বলেন, আজাদ, তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকব? আজাদ বলে, আল্লাহ আল্লাহ করো মা। আরেক দফা মার তার ঘাড়ে এসে পড়লে সে সেটা সহ্য করে শেষবারের মতো তার মার দিকে তাকায়। চঞ্চল তখন খুবই ছোট, নিতান্তই বালক। তাকে কেন আর্মি ধরে নিয়ে গাড়িতে তুলছে? সে তো যুদ্ধ করে নাই, কোনো পক্ষ বিপক্ষ বোঝে না। আর্মি তার পেটে ঘুষি মারছে আর বলছে, বাদাও, হাতিয়ার কিধার হ্যায়? সে চিৎকার করে বলছে, হাম বেকুসুর হ্যায়, হাম বেগুনা হ্যায়। আজাদের মা দৌড়ে যান গাড়ির কাছে। ছৌ মেরে তুলে নিয়ে আসেন চঞ্চলকে। গুলিবিদ্ধ, আহত অথবা নিহত 3 পাকিস্তানি সৈন্যকে ওরা একটা গাড়িতে তোলে। বন্দি সবাইকে গাড়িতে তুলে নিয়ে পাক সেনারা বিদায় হলে হঠাৎ করে পুরো পাড়া নিস্তব্ধ হয়ে পড়ে। মা আজাদের ঘরের বেচের দিকে তাকিয়ে দেখেন শুধু রক্ত আর রক্ত, যেন রক্তের পুকুরে ভেসে আছে জায়েদ আর টগর। তারা বেঁচে আছে নাকি মারা গেছে কে জানে। তিনি ধপাস করে পড়ে যান, জ্ঞান হারান। তার ভাগ্নিরা তার মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে তুললে তিনি উঠে কর্তব্য স্থির করেন। টগর আর জায়েদকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি পাশের বাসায় গিয়ে হাজির হন, যেখানে টেলিফোন আছে। পাশের বাসায় থাকতেন একজন মারোয়ারি মহিলা। মা মারোয়ারির বাসায় দরজায় ধাক্কা দেন, কিন্তু মহিলা দরজা খোলে না। তিনি জানলা দিয়ে তাকিয়ে দেখেন মহিলা কোরআন শরীফ নিয়ে বসেছে। তিনি আরেকবার ধাক্কা দেন, মহিলা কোরআন শরীফ থেকে মুখ তোলে না। তখন তিনি জানলার ধারে দাঁড়িয়েই থাকেন। মহিলা কোরআন শরীফ পড়েই চলেন। মুহূর্ত মুহূর্ত করে ঘণ্টা চলে যায়। মহিলা কোরআন শরীফ থেকে চোখ সরায় না। আজাদের মাও জানলা থেকে সরেন না। ফজরের আজানের ধ্বনি শোনা যায়। মহিলা মুখ তোলেন। আজাদের মা বলেন, বুবু, দরজা খোলেন, একটা ফোন করব। তখন একা বাসায় 3টা মেয়ে। তার মধ্যে কচি ভাবে তার স্বপ্নের রাজপুত্ররা ঘরে ঢুকে এ কোন রক্তের খেলা খেলে গেল? তাহলে ওরা কি রাজপুত্র ছিল না? ছিল রাজপুত্রের ছদ্মবেশে দুষ্ট রাক্ষস। কাজী কামাল দৌড়াচ্ছে রেললাইন ধরে। বড় রাস্তা পেরিয়ে সে ঢুকে পড়ে দিলু রোডের দিকে। সোজা চলে যায় আলমদের বাসায়। আলমদের নিচতলার জানলার কাছে টুকটুক করে শব্দ করে। ঘুম ভেঙে যায় আসমার। সে জানলার কাছে এসে জানতে চায়, কে? কাজী কামাল সম্পূর্ণ জন্মদিনের পোশাক পরা। বলে, একটা লুঙ্গি দেন আগে, অবস্থা খারাপ। আজাদের বাসা আর্মি রেড করছে। আমি স্ট্যান্ড কাইটার নিয়ে গুলি কইরা পালায় আসছি। আসমা তাকে একটা পেটিকোট জানলা দিয়ে ছুড়ে দেয়। তারপর তারা দরজা খোলে। কাজী বলে রেশমাকে, একটা হাতিয়ার দাও আর তোমরা সবাই পালাও। এই বাড়িতেও আর্মি শিওর আসবে। হাফিজুল আলম, আলমের বাবা, বলেন, কাজী তুমি পালাও, এখন আর অস্ত্র নেবার দরকার নাই, আর আমরা দেখি নিজেরা কি করতে পারি। এবার হাফিজুল আলম একটা পাজামা আর শার্ট এনে দেন কাজীর হাতে। কাজীকে ওরা ধাক্কা দিয়ে পেছনের দেওয়াল পার করে। হাফিজুল আলমকেও তার মেয়েরা পাশের বাড়ির দেয়ালের ওপারে ঠেলে পাঠায়। কাজী ইস্কাটনের রাস্তায় আসতেই দেখে 2টো ট্রাক আর একটা জিপ দিলু রোডে আলমদের বাড়ির দিকেই যাচ্ছে।
কাজী নিজেকে একটা ঝোপের আড়ালে লুকিয়ে ফেলে। সেখান থেকে সে যায় সৈয়দ আশরাফুল হকের বাড়িতে। আশরাফুল তাকে নিয়ে লুকিয়ে রাখে ড্রাইভারদের থাকবার জায়গায়। পরে সেই জায়গাটাও নিরাপদ মনে না হওয়ায় কাজী বেরিয়ে যায় এখন যেখানে সোহাগ কমিউনিটি সেন্টার, সেখানে আশরাফুলদের বড় ভাই গাজীর বাসায়। তখন ভোর 5টা। সৈন্যরা আলমদের বাসায় ঢুকে প্রথমেই জানতে চায় রান্নাঘর কোথায়। রান্নাঘরের মেঝের নিচে গোপন কুঠুরিতে প্রচুর অস্ত্রশস্ত্র গোলাবারুদ লুকোনো ছিল। শাবল দিয়ে মেঝে ভেঙে তারা এসব অস্ত্র উদ্ধার করে আর বাসায় বেড়াতে আসা আলমের চাচা আর চাচাতো ভাইকে ধরে নিয়ে যায়। 29শে আগস্টের সকাল 11টার দিকে বদি ধরা পড়ে ঢাকা কলেজের প্রিন্সিপালের বাসা থেকে। প্রিন্সিপালের ছেলে ফরিদ ছিল বদির বন্ধু। প্রচণ্ড মারের মুখে বদি বলে দেয় সামাদ ভাই আর চুলু ভাইয়ের নাম। বিকাল 4:30টার দিকে ধরা পড়েন সামাদ ভাই। পাকিস্তানি সেনাবাহিনীর অমানসিক নির্যাতনার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সামাদ ভাই। আলতাফ মাহমুদের বাসা চিনিয়ে দিতে সৈন্যরা তাকেই বাধ্য করে সহ্যাতীত নির্যাতনের মুখে। 30শে আগস্ট ভোর। রাজারবাগের বাসায় শিমুল বিল্লার মা তখনও ফজরের নামাজ শেষে জায়নামাজে বসে তসবিহ গুনছেন। শিমুল বিল্লা তখন কিশোরী, সকালের রেওয়াজ করছে। শিমুল দেখতে পায় তাদের বাড়ি ঘিরে ফেলেছে পাকিস্তানি সৈন্যরা। সে দৌড়ে তার মায়ের কাছে যায়। মা মোনাজাত করছেন। পাক সেনারা নেটের দরজা ভেঙে ফেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাদের একজন শিমুলের বুক বরাবর অস্ত্র উঁচিয়ে ধরলে শিমুল তার স্বরে চিৎকার করে ওঠে। আর বাড়ির চারদিকে একদল কাক কাকা রবে ডেকে উঠে পাখার ঝাপটায় আকাশ মাতায়। সৈন্যরা ধাতব স্বরে বলে ওঠে, মিউজিক ডিরেক্টর সাব কন হ্যায়, কিধার হ্যায়? তখন ভোরের চাল ধোয়া পানির মতো পবিত্র আলো সত্তায় মেখে দরজা দিয়ে বেরিয়ে আসেন আলতাফ মাহমুদ। আমি। ওয়ার আর দি আর্মস অ্যান্ড এমুনিশনস? হাতিয়ার কিধার হ্যায়? আলতাফ মাহমুদ বুঝতে পারেন তারা সবকিছু জেনেই এসেছে। তিনি বুঝতে পারেন এ বাড়ির আর সবাইকে বাঁচাতে হলে সবকিছুর দায় দায়িত্ব তাকেই নিতে হবে, যা তিনি এক জীবনে আর 71-এর মার্চের পরে করেছেন। তিনি সুর দিয়েছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানে, যুক্ত ছিলেন বাম রাজনীতির সঙ্গে। তিনি 25শে মার্চের রাতে প্রত্যক্ষ করেছেন কিভাবে পাকিস্তানি সামরিক জান্তা পুলিশ ব্যারাকে হামলা চালিয়েছে, আগুন লাগিয়েছে। বাঙালি পুলিশ কিভাবে পাক আক্রমণ প্রতিরোধ করতে চেয়েছে শুধু রাইফেল দিয়ে। বাঙালি পুলিশেরা পজিশন নিয়েছিল তাদের আর পড়শিদের বাসার ছাদেও। ভোরে টিকতে না পেরে চলে গেছে অস্ত্র আর ইউনিফর্ম ফেলে। সেই অস্ত্র আলতাফ মাহমুদ তুলে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের হাতে। সাদা চৌধুরী মেঘালয় থেকে জুলাইয়ে এসেছে তার কাছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য গান রেকর্ড করে তার টেপ নিয়ে যাওয়ার জন্য। তার কাছে এসেছে মুক্তিযোদ্ধা গাজী দস্তগীর। ঢাকায় মেলাঘর থেকে খালেদ মোশাররফ আর হায়দার যে 17 জনকে পাঠিয়েছিলেন হাবিবুল আলমের নেতৃত্বে, তাদেরই একজন এই দস্তগীর। সামাদ ভাই অনেকবার এসেছে তার কাছে। সাচো পূর্ব পরিচিত আলতাফ মাহমুদের। যুদ্ধের মধ্যে একদিন রাস্তা থেকে আলতাফ মাহমুদ ধরে আনেন সাচো আর আলমকে। তিনি এইভাবে যুক্ত হয়ে পড়েন মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের সঙ্গে। ফতে আর বাকেরও এসেছে, অস্ত্র রাখতে হবে। এই প্রস্তাব শুনে আলতাফ মাহমুদ নিজে গাড়ি চালিয়ে গাড়ির বুটে করে নিয়ে এসেছেন 2 ট্রাক অস্ত্র। সেগুলো পুঁতে রাখা হয়েছে তাদের পড়শির বাসার পেছনের লেবু গাছটার নিচের আঙিনায়। মুক্তিযোদ্ধাদের দেখলেই তিনি খুশি হতেন, বলতেন, আমার যা সাহায্য লাগবে তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই করব। তিনি পাকিস্তানি সৈন্যদের বলেন, তোমরা কেন এসেছ আমি বুঝতে পারছি, আমি ছাড়া আর কেউ জানে না। আসো, এই গাছের নিচে আছে 2টো ট্রাঙ্ক। সৈন্যরা তার হাতেই তুলে দেয় কোদাল। একা আলতাফ মাহমুদ খুঁড়তে থাকেন মাটি, কিন্তু তিনি ক্লান্তি আর অনিচ্ছা বোধ করছিলেন। একজন সৈন্য রাইফেলের বাট দিয়ে তার মুখে আঘাত করে। তার একটা দাঁত ভেঙে মাটিতে পড়ে যায়। তিনি আবার খুঁড়ে চলেন উঠোন। একজন পাকিস্তানি সৈন্য ব্যায়নেট চার্জ করলে আলতাফ মাহমুদের কপালের চামড়া কেটে গিয়ে তার চোখের উপরে ঝুলতে থাকে। 2 ট্রাঙ্ক অস্ত্র উদ্ধার করে আলতাফ মাহমুদ। তার শ্যালক নুহেল, খনু, লিনু, দিনু বিল্লা আর আগের রাতে বেড়াতে এসে কারফিউর ফাঁদে আটকে পড়া মুক্তিযোদ্ধা শিল্পী আবুল বারাক আলভিকে আর যন্ত্রশিল্পী হাফিজকে আরও 2 জন পড়শিকে ধরে নিয়ে গাড়িতে তোলে মিলিটারিরা। তখন প্রতিবাদে ভীষণ কান্না জোরে দেয় আলতাফ মাহমুদের 4 বছরের কন্যা শাওন। একই রাতে 21টা বাসায় হানা দেয় পাকিস্তানি মিলিটারি। বদি আর সামাদ ভাইয়ের গ্রেপ্তারের খবর পেয়ে 29শে আগস্ট বিকালেই মুক্তিযোদ্ধা উলফত চক্কর বেড়ে ঘুরতে থাকে বিভিন্ন হাইডআউটে। সে বেবি ট্যাক্সিতে চড়ে যায় শাহাদাত চৌধুরীদের হাটখোলার বাসায়।
সাচোয়ের ভাই মুক্তিযোদ্ধা ফতেকে বলে রেইড আসন্ন। একই বেবিতে চড়ে ফতে আর 3 বোন চলে যায় তাদের এক বোনের বাসায়। শাহাদাত আর ফতে চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত জেলা জজ আব্দুল হক চৌধুরীর অভ্যাস ছিল রাত 12টা পর্যন্ত কোরআন শরীফ পাঠ। সেদিন তিনি আর জায়নামাজ থেকে ওঠেন না। পাকিস্তানি আর্মি তার বাসায় হানা দেয় রাত 2টোয়। তারা তার কাছে তার পরিচয় জানতে চায়। চৌধুরী সাহেব জানান তিনি একজন অবসরপ্রাপ্ত জেলা জজ। তখন আর্মি অফিসার তাকে সেলুট করে, জিজ্ঞেস করে, আপনার ছেলেরা কোথায়? তিনি বলেন, জানি না। তারা কি ভারতে গেছে? যেতেও পারে। যুদ্ধে গেছে? আমার জানা মতে গ্রামে গেছে থাকতে, তবে যুদ্ধে গেলে যেতেও পারে। আমি তাদের সিকিউরিটি দিতে পারবো না, তাই তাদের আটকে রাখতেও পারি না। অফিসারটি বিস্মিত হয়ে চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে থাকেন। তারপর বলেন, আপনার কথা আমি আমার ওপরের অফিসারকে জানাবো। আর রাত 2টোয় বাসা ঘেরাও করে কাউকে না পেয়ে বাড়ির জামাতা কলকাতা থেকে বেড়াতে আসা বেলায়েতকে ধরে নিয়ে যায় পাকবাহিনী। ধানমন্ডি 28-এর আশ্রয়স্থলটাও তল্লাশির আওতায় পড়ে। কাউকে না পেয়ে মালি জামানকে প্রচণ্ড মারধর করে আর্মিরা। রাত 2টোয় হানা দেয় চুলু ভাইয়ের ভাই ASHK সাদিকের বাসায়। ধরে নিয়ে যায় চুলু ভাইকে, কিন্তু ওয়ার্ডরোবের ভেতরে কাপড়ের আড়ালে রাখা অস্ত্রশস্ত্র উদ্ধার করতে পারে না। ফতে আলী চৌধুরী বিকালেই যায় এলিফ্যান্ট রোডে জাহানারা ইমামের বাসার খোঁজে, কিন্তু সে বাসাটা চিনত না বলে খুঁজে না পেয়ে ফিরে যায়। আর রাত 2টোয় চারদিক থেকে কণিকা নামের বাসাটা ঘিরে ফেলে আর্মিরা ধরে নিয়ে যায় রুমি, জামি, তাদের বাবা শরীফ ইমাম, কানিজ মাসুম, বন্ধু হাফিজকে। স্বপনের বাড়ি ঘেরাও হওয়ার সময় টের পেয়ে স্বপন বাড়ির পেছনের গোয়ালে ঢুকে পড়ে গরুর পেছনে আশ্রয় নিলে কোনো মতে বেঁচে যায়। মেলাঘরের আরেক গেরিলা উলফতকে না পেয়ে তার বাড়ি থেকে পাক সেনারা ধরে নিয়ে যায় তার বাবা আজিজুস সামাদকে। এইসব খবর নিয়ে ফতে, তার ভাই ডাক্তারির ছাত্র মোর্শেদ আর তার ইডেন কলেজের অধ্যাপিকা সহ মুক্তিযোদ্ধা জাকিয়া চলে যায় সীমান্ত পেরিয়ে মেলাঘরে। সেখানে আলম আর সাচু ইতিমধ্যে পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ আর মেজর হায়দারকে শোনাচ্ছে ঢাকায় সেক্টর 2 গেরিল্লা ওয়ারফেয়ারের সাফল্যের এক একটা অভিযান কাহিনী। তাদের দুজন দারুণ খুশি এই সাফল্যে, এবং তারা রাজি ঢাকার গেরিলাদের হাতে আরও ভারী অস্ত্র আর গোলাবারুদ দিতে। তাদের পাশে দাঁড়িয়ে আছে শহীদুল্লাহ খান বাদল। আর এর কিছুক্ষণ পরেই ঢাকা থেকে সদ্য আসা ফতের মুখে এই বিয়োগান্তক খবর শুনে খালেদ মোশাররফ আর হায়দার থমকে থাকেন। তারপর খালেদ মোশাররফের চাউনির বাইরে চলে যায় হায়দার। ঢুকে পড়েন নিজের তাঁবুতে। দাঁড়িয়ে থাকে বিপন্ন বাদল। আর যে মেজর হায়দারকে কেউ কোনোদিনও এক ফোঁটা জল ফেলতে দেখেনি, সেই শক্ত যোদ্ধাটি সোজা বিছানায় চলে যান, বালিশ চাপাদের মুখে। তারপর হাউমাউ করে কাঁদতে থাকেন, মাই বয়েজ, মাই বয়েজ। আজাদের মা টেলিফোন করেন অ্যাম্বুলেন্সের জন্যে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স আসে না। রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছে 2টো ছোট মানুষ, জায়েদ আর টগর। তিনি একা একা রিক্সা নিয়ে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। ভাড়া করে আনেন ট্যাক্সি। ট্যাক্সিওয়ালাকে বলেন, বাবা, 2টা ছোট ছোট ছেলের গুলি লাগছে, একটু ধরতে হইব। ট্যাক্সি চালক আজাদের মা মহুয়া অতি কষ্টে ধরে জায়েদ আর টগরকে গাড়িতে তোলে। মা বলেন, ঢাকা মেডিকেলে চলো। ট্যাক্সিওয়ালা বলে, ঢাকা মেডিকেলে আর্মি গিজগিজ করে, ওইখানে গুলি খাওয়া রোগী নিয়ে গেলে ওরা গায়েব করে ফেলব। এরটা হলি ফ্যামিলিতে লন। তাই চলো। টগর আর জায়েদকে হলি ফ্যামিলিতে ভর্তি করানো হয়। তারা অজ্ঞান অবস্থায় শুয়ে থাকে হাসপাতালের বিছানায়। আজাদের মার দিনগুলো যে তখন কি করে কাটছে। 2টো ভাগ্নে, তারা তার ছেলের মতোই হাসপাতালে, বাঁচে কি মরে ঠিক নাই। তাদের জন্য ওষুধপাতি, রক্ত জোগাড় করা, হাসপাতালে দৌড়াদৌড়ি করা, এসব তাকে করতে হচ্ছে। ওদিকে তার নিজের ছেলে ধরা পড়েছে আর্মিদের হাতে। একা একটা মানুষ তিনি, কি করবেন, কোথায় যাবেন? এরই এক ফাঁকে প্রথম সুযোগে তিনি তার বাসায় গোপন জায়গাগুলোয় লুকিয়ে রাখা অস্ত্রশস্ত্রগুলো সরিয়ে ফেলেন হাড়ির মধ্যে ভরে, ভাগ্নের টিস্যুর মাথায় চাপিয়ে দিয়ে। আজাদদের ধরে নিয়ে যাওয়া হয় তেজগাঁ বিমানবন্দরের উল্টো দিকে ড্রাম ফ্যাক্টরির কাছে এমপি হোস্টেলে। রুমি, জামি, তাদের বাবা, বন্ধু প্রমুখকে ধরে বাইরের রাস্তায় জিপের সামনে এনে হেডলাইট জ্বালানো হয়। তখন কেউ একজন রুমিকে শনাক্ত করে। হতে পারে সেই কেউ একজনটা বদি, হতে পারে সামাদ ভাই, হতে পারে অন্য কোনো ইনফরমার। রুমিকে শনাক্ত করার পরে তাকে আলাদা করে জিপে তোলা হয়। চুলুকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বপনের বাড়ির সামনে গিয়ে আর্মিরা যে স্বপন ভাগ গিয়া বলেছিল, এটা চুলু শুনতে পায়। এখন রাত কত হবে আজাদ জানে না।
সময়ের হিসাব এখন তাদের কাছে গৌণ হয়ে গেছে। তাকে একটা ঘরে আলাদা করে নেওয়া হয়েছে। ধরা পড়ার পর থেকেই তার উপরে মারটা বেশি পড়ছে। তাদের বাড়িতে পাকিস্তান আর্মির যে ক্ষয়ক্ষতি হয়েছে তারই রেশ ধরে তার উপর দিয়েই ঝড়টা যাচ্ছে বেশি। পিটিয়ে তার মুখ ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে। সমস্ত শরীরে ব্যথা। ওই ঘরে যখন সবাই মিলে এক জায়গায় ছিল তখন থেকেই শুরু হয়েছে মারধর। বুকে পেটে মুখে লাথি, ঘুষি, বেত, চাবুক, লাঠি দিয়ে বেধড়ক পিটুনি। বিশেষ করে গিটে গিটে, কুনুইয়ে, হাঁটুতে, কবজিতে মার। চারদিকে বাঙালির আর্তনাদ, চিৎকার, গোঙানি। এরপর আজাদকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। এ ঘরে একজন বসে আছে, অফিসার। নেম প্লেটের নাম লেখা ক্যাপ্টেন হেজাজি। তো আজাদ হ্যায়? আজাদ বলে, নেহি, হাম মকফর হ্যায়। সঙ্গে সঙ্গে হান্টারের বাড়ি এসে পড়ে, গায়ে, পিঠে, ঘাড়ে, মাথায়। ফের ঝুট বলতা হ্যায়। এরপর একজনকে আনা হয়, তার মুখ কাপড়ে ঢাকা। তাকে জিজ্ঞেস করা হয়, এ আজাদ? মুখ ঢাকা মাথা নেড়ে বোঝায়, হ্যাঁ, এই আজাদ। আবার শুরু হয় জেরা। তুমি ইন্ডিয়া কবে গেছ? যাই নাই। কোন জায়গায় ট্রেনিং নিয়েছ? নেই নাই। আবার মার। মারতে মারতে মেঝেতে ফেলে দেওয়া হয় আজাদকে। তারপর জেরাকারী বুটসহ উঠে পড়ে তার গায়ে, পায়ে, মাথায়। প্রথম প্রথম এই মার অসহ্য লাগে। তারপর একটা সময় আর কোনো বোধশক্তি থাকে না, ব্যথাও লাগে না। আজাদ পড়েই থাকে মেঝেতে। খানিকক্ষণ বিরতি দেয় জোয়ানটা। আজাদের চোখ বন্ধ। সে প্রায় সংজ্ঞাহীন। পানি এনে ছিটানো হয় তার চোখে মুখে। আবার চোখ মেলতেই আজাদকে বসানো হয় মেঝেতে। কোন কোন অপারেশনে গিয়েছিলে? যাই নাই। আর কে কে মুক্তিযোদ্ধা আছে তোমার সাথে? জানি না। আবার মার, প্রচণ্ড। কিন্তু আশ্চর্য, কিছুই টের পাচ্ছে না আজাদ। শোনো, সব স্বীকার করো। বন্ধুদের নাম বলে দাও। অস্ত্র কোথায় লুকিয়ে রেখেছ বলে দাও। তাহলে কথা দিচ্ছি তোমাকে ছেড়ে দেব। আমি কিছু জানি না, আমি নির্দোষ। জানো না? তোমার বন্ধুরাই তোমার কথা বলেছে। তোমার বাসা দেখিয়ে দিয়েছে, তোমাকে চিনিয়ে দিয়েছে। সেই সব স্বীকার করছে। তাকে আমরা ছেড়ে দেব। তাহলে তুমি কেন বোকার মতো মরবে? স্বীকার করো। আমি কিছু জানি না, তোমরা ভুল করছ। আবার প্রচণ্ড জোরে মার, দড়ির মতো করে পাকানো তার দিয়ে। হাত চলে যায় অজান্তেই পিঠে। হাতের আঙুলে গিয়ে পড়ে চাবুক। আঙুল থেতলে যায়। নখগুলো মনে হয় খুলে খুলে পড়বে। আজাদ ওরে বাবারে, ওরে মারে বলে কেঁদে ওঠে। তখন তার নিজেরই বিস্ময় লাগে। যে বাবাকে সে দু চোখে দেখতে পারে না, যে বাবাকে সে স্বেচ্ছায় ছেড়ে এসেছে, যার উপরে তার অনেক রাগ, তাকে কেন তার মহান মায়ের সঙ্গে এক করে ডাকল? তার উপর দিয়ে মারের ঝড় বয়ে যাচ্ছে। যাক, আজাদ এসব কথা মনে করবে না। সে অন্য কিছু ভাববে। সে তার মাকে ভাববে, তার মায়ের মুখ মনে করবে। তার মা দেখতে খুব সুন্দর। তার সবসময় মায়ের মুখটা মিষ্টি লেগেছে। তার মার মুখে সবসময় হাসি লেগেই থাকে। এই সে সুখে দুঃখে দেখে এসেছে। সে মনোযোগ কেন্দ্রীভূত করে। সে শুধু তার মার মুখটা মানুষ চোখে ফুটিয়ে তুলতে চায়। এই তো তার মা, সেই ঠোঁট, সেই মুখ, সেই পান খাওয়া লাল ঠোঁট। মা তার মিটিমিটি হাসছে। সেদিন কেন সে জানে না, হঠাৎ করেই দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে বলেছে, মা, তুমি কিন্তু আমাকে কোনোদিনও মারো নাই। আশ্চর্য না? এমন মা বাংলাদেশে আছে যে মা তার সন্তানকে কোনোদিনও মারে নাই? আমার মা আছেন। তিনি তার সন্তানকে কোনোদিনও মারেন নাই। কিন্তু বিনিময়ে মাকে সে কি দিয়েছে? শুধুই অবাধ্যতা। মাকে জড়িয়ে ধরে সে কোনোদিনও বলে নাই, মা, আমি তোমাকে ভালোবাসি। অনেক ছেলের সঙ্গেই মায়ের এরকম সম্পর্ক আছে। তার মার সঙ্গে তার নাই। কিন্তু মা কি তার বোঝে না? এই জগতে মা ছাড়া তার আর কেউ নাই। সে তো ইচ্ছা করলে বাবার কাছে চলে যেতে পারত। তার ছোট মা তাকে নানাভাবে আদর করতে চেয়েছেন। কিন্তু সে তো সেই আদর, সেই প্রাচুর্য ভোগ করবে বলে মাকে ফেলে চলে যায় নাই। বা ফেলেই বা চলে যেতে হবে কেন? সে তো মাকেও বলতে পারত, মা, পাগলামো করো না। কতজনই তো দ্বিতীয় বিয়ে করে। তাদের সবার প্রথম স্ত্রী কি সংসার ছেড়ে চলে গেছে? করাচিতে তার হোস্টেলের 3 রুমমেটের বাবাই তো দ্বিতীয়বার সৎকার্য করেছিল। সে চিঠি লিখে সেটা জানিয়েও ছিল। সে তো বলতে পারত, চলো মা, বাবার সঙ্গে একটা আপোষ রফা করে নিই। কোনোদিনও বলে নাই তো, বলবার কথাও ভাবে নাই। বাবার সঙ্গে তার তো কোনো গোলযোগ হয় নাই। বাবা তাকে আদরই করতেন। কিন্তু সে বাবাকে ছেড়েছে শুধু তার মায়ের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। বাবাকে ছাড়া মানে তো শুধু বাবাকে ছাড়া নয়, আরাম, আয়েস, অর্থ, প্রতিপত্তি, গাড়ি বাড়ি, সম্পত্তির উত্তরাধিকারের মোহ, সব ছাড়া। সে ছেড়েছে তো সব।
প্রথম প্রথম অসুবিধা হয়েছে, কিন্তু মেনে কি সে নেয়নি? মা, এর মধ্য দিয়েই আমার বলা হয়ে গেছে যে আমি তোমাকে ভালোবাসি। মা, তুমি কি তা বুঝেছ? মা, যদি আমি আর ছাড়া না পাই তাহলে তোমার আর কি থাকবে মা? আমি জানি তুমি শুধু আমাকেই মানুষ করতে চেয়েছ, আর তার বিনিময়ে আমার কাছ থেকে কিছুই প্রত্যাশা তুমি করো না। এটা তুমি চিঠিতেও লিখেছিলে, কিন্তু আমি তো তোমার পাশে থাকতে চাই না, তোমার ভালোবাসার প্রতিদান দেবার জন্যে নয়, তোমাকে খুব ভালোবাসি বলে। প্রথম রাতের নির্যাতনে আজাদের মুখ থেকে কোনো কথাই আদায় করা যায় না। সময় কিভাবে কোথায় দিয়ে বয়ে যাচ্ছে আজাদ টের পায় না। একসময় দেখতে পায় বদি, রুমি, চুলু ভাই, সামাদ ভাই, আলতাফ মাহমুদ, আবুল বারক আলভি, বাশার, জুয়েল সেকেন্দার, মনোয়ার, আলতাফ মাহমুদের শ্যালকেরা, রুমির বাবা, ভাই, আরও অনেকের সঙ্গে সেও একই ঘরে। তার কীরকম একটা অভয় অভয় লাগে। একই সঙ্গে এতগুলো পরিচিত অভিন্ন লক্ষ্য মানুষ, সতীর্থ মানুষ। আলতাফ মাহমুদ শিখিয়ে দেন তার শ্যালকদের, আলভিকে, একই সঙ্গে ধরা পড়া তার দুই পড়শিকে। তোমরা বলবে তোমরা কিছু জানো না, যা জানার আমিই জানি। রুমি শিখিয়ে দেয় তার বাবাকে, ভাইকে, বন্ধুকে, তোমরা কিছু জানো না, বলবে ছেলে কোথায় কি করে বেড়ায় আমরা জানি না, ব্যাস। গাদাগাদি করে বসে আছে সবাই। পানির পিপাসায় সবার অবস্থা খারাপ। পানি পানি করে চিৎকার করে ওঠে একজন। তখন সবার মনে পড়ে সবাই বড় তৃষ্ণার্ত। একজন সেন্ট্রি দরজার ওপারে, কিন্তু তার কানে এই আবেদন পৌঁছচ্ছে বলে মনে হয় না। ঘরের ভেতরেই একটা পানির কল আছে, কেউ দেখে নাই। একজনের চোখে পড়ে, তখন সবাই এক এক করে উপুর হয়ে দু আজলা ভরে পানি খায়। প্রত্যেকের চেহারা বিধ্বস্ত। আলতাফ মাহমুদের গেঞ্জি ভরা রক্তের দাগ, আবুল বারক আলভির নখ মারের চোটে খুলে খুলে যাচ্ছে। যারা আগে মার খেয়েছে তাদের গা ফেটে ফেটে বেরোনো রক্ত শুকিয়ে আরও বিভৎস দেখাচ্ছে। বাশারের হাত ভাঙা, বোঝাই যাচ্ছে যে ওটা ভেঙে গেছে মাঝ বরাবর। বাশারের মুখে আজলা ভরে পানি দেয় আজাদ। আজাদকে ধরা হয়েছে গতকাল রাত 12টার পরে, এখন সন্ধ্যা, প্রায় 18 ঘন্টা হয়ে গেছে। তাদেরকে কিছুই খেতে দেওয়া হয় নাই। জাহানারা ইমাম সারাদিন চেষ্টা করেছেন ফোনে, আর্মি এক্সচেঞ্জে। তিনি ক্যাপ্টেন কাইয়ুমকে চাইছেন, কিন্তু ক্যাপ্টেন কাইয়ুমকে কিছুতেই পাওয়া যাচ্ছে না। এই ক্যাপ্টেন গত রাতে তাদের বাসায় রেইডের নেতৃত্বে ছিলেন, আর এই বাসায় এসেছিল সুবেদার সুফিন গুল। সন্ধ্যা 7:30টার দিকে জাহানারা ইমাম সুবেদার সুফিন গুলকে পেয়ে যান। এই সুবেদার বলে গিয়েছিল 1 ঘন্টা পরে ইন্টারোগেশন শেষে সবাইকে ছেড়ে দেওয়া হবে। জাহানারা বলেন, কি এত ইন্টারোগেশন? ওদের ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? ওরা কেমন আছে? আমি কি ওদের কারোর সাথে কথা বলতে পারি? সুফিন গুল জামিকে ডেকে দেন। জামি সংক্ষেপে সারে, ভালো আছি, আমাদের ছেড়ে দেবে। তোরা খেয়েছিস কিছু? না। দে তো, সুবেদার সাহেবকে ফোনটা দে। জাহানারা মিনতি করে আল্লাহর দোহাই পেরে সুবেদারকে অনুরোধ করেন ওদের কিছু খেতে দিতে। এই সুবেদার নাকি অন্য কেউ, আবুল বারক আলভি বহুদিন তার কথা ভুলতে পারবে না। তাদের মেস থেকে হাতে বেলা রুটি আর চিনি এনে দিয়েছিল খেতে। তাকে আলভির মনে হয়েছিল সাক্ষাৎ দেবদূত, তবে প্রত্যেকের মুখে প্রহারের ক্ষত থাকায় কেউই কিছু খেতে পারেনি। ওরা যখন এক ঘরে, কখনো খান সেনারা আসে, দলে দলে বা জোড়ায় জোড়ায় ইচ্ছামতো পেটাতে থাকে ওদের, যেন ওরা খেলার সামগ্রী বা বক্সিং প্র্যাকটিস করার বস্তা। রাত 11টার পরে রুমিকে বাদ দিয়ে সবাইকে রমনা থানায় আনা হয়। রমনা থানায় 2টো সেল, 2টো লাইন করা হয়েছে। আবুল বারক আলভি তখন সবে আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছে। তাকে দেখতে বালকের মতো দেখায়। মেলাঘর থেকে এসেছে, ভাবে আমাকে আলতাফ মাহমুদের ফ্যামিলির সঙ্গে দাঁড়াতে হবে। সে নিজে থেকে গিয়ে আলতাফ মাহমুদের পরিবারের লাইনে ভিড়ে যায়, আর মনে মনে সিদ্ধান্ত নেয় তার নাম বলবে সৈয়দ আবু বারক। আলতাফ মাহমুদের বাসায় এসেছে নিতান্তই আত্মীয় হিসেবে বেড়াতে, সে তার শ্বশুরপক্ষের আত্মীয়। সৈন্যরা এক এক করে ডেকে ডেকে নাম এন্ট্রি করছে। আলভি তার নামের প্রথম অংশ বলে, বাকিটার বলে না। সবাইকে সেলে ঢোকানো সাঙ্গ করে সৈন্যরা চলে যায়। সঙ্গে সঙ্গে এতক্ষণ সেলে ঘুমের ভান করে পড়ে থাকা আগে থেকে ঢোকানো আসামিরা জেগে ওঠে। তাদের কেউ হয়তো চোর, কেউ বা পকেটমার। তারা জানে রোজ রাতে মুক্তিরা আসে। তারা দিনের বেলা তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে নোভালজিন ট্যাবলেট, আয়োডেক্স এসব নিয়ে রেখে দিয়েছে। তারা সবাই মুক্তিদের সেবায় লেগে যায়। আজাদের সারা গায়ে আয়োডেক্স লাগায় একজন, বলে, ভাইজান, আমি পকেট মারার কেসে ধরা পড়ছি,
অনেক মার খাইছি, হাঁটুর মাইর। আপনাকেও মতো মাইর খাই নেই। বাশারের হাতের রুমাল বেঁধে দেয় একজন। নিজের গামছা খুলে পুরোটা মেছে মুছে দেয় কেউ। তারা শিখিয়ে দেয় মাঠ থেকে বাঁচার উপায়। বলে, প্রথমে 2-1 ঘা মার খাওয়ানোর সাথে সাথে অজ্ঞান হওয়ার ভান কইরা পড়ে যাইবেন, চোখ উল্টায় রাখবেন, দেখবেন তাইলে মায়ের থামায় চোখে মুখে পানি ছিটাইব। ভাত আর তরকারি আসে কিছু, 2 চামচ করে ভাত, একটু করে নিরামিষ তরকারি বন্দিরা খায়। তারপর হাজতিরা পুলিশকে টাকা পয়সা দিয়ে এদের জন্য পান আর সিগারেট জোগাড় করে। অল্প ভাত সবাই ভাগাভাগি করে খায়। আজাদ গিয়েছিল হাত মুখ ধুতে, এসে দেখে ভাত ফুরিয়ে গেছে। তার রেজেকে ভাত নাই, কি আর করা, সে পান মুখে দেয়। তার মা খুব পান পছন্দ করে। কি জানি মা এখন কি করছে। শুনছিলেন আনিসুল হকের উপন্যাস মা। পড়ছিলাম এর 9ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে কি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।